নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। পুজো তো চলেই আসলো, আমিও খুব ভালো আছি। সামনে পুজো আছে, দেখা যাক পুজোতে তোমাদের জন্য কি কি ঘটনা রাখতে পারি। পুজোর সময় তোমরা কি ঘটনা শুনবে? দেখো, যদি শোনো তাহলে আমাকে কমেন্টসে জানিও, নালে পুজোর 4 দিন ছুটি দেব না 2 দিন দেব, তোমরাই বলো প্রত্যেক দিন চাও কি 2 দিন চাও। অবশ্যই মতামত কমেন্টসে জানিও, সেরকম বুঝে আমি তোমাদের জন্য কিন্তু পুজোতেও ঘটনা দিতে রাজি আছি। যদি তোমরা বলো যে দিদি ভাই আমরা শুনবো, তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাবো। আজকের ঘটনাটা বলতে খুব উৎসাহ লাগছে, কারণ আজকের ঘটনাটা যদি সেখানে আমি পেশেন্ট থাকতাম তাহলে আজকে কিন্তু দারুণ একটা ইতিহাস হয়ে যেত। হ্যাঁ, কেন বলছি বলো তো? আমরা যারা শুটিং করি, তোমরা অনেকেই জানো যে আমি জি বাংলায় কাজ করি। আমরা যারা শুটিং করি, আমাদের দীর্ঘ কিছুদিন ধরে প্ল্যানিং হচ্ছিল যে ছোটখাটো একটা ট্যুর করতে যাব, শুধু মেয়েরা। ঠিক আছে, তো আমার বাড়ি থেকে আমাকে অ্যালাউ করেনি, বললো না, এখন দেখতেই পাচ্ছ আরজি কর হসপিটাল নিয়ে যা অবস্থা। তো আমার বাড়ি থেকে বললো যে না, এরকম সময় এখন কোনো জায়গায় যাওয়া হবে না, এখন বাড়িতেই থাকতে হবে। তার মধ্যে আবার বন্ধু বান্ধবের সাথে একদমই না। তবে আমরা সবাই মেয়েরাই যেতাম, আমাদের ছেলে সেরকম কোনো বন্ধু নেই। আমাদের শুটিংয়ে সব মেয়েরাই মেয়েদের বন্ধু। তো যাই হোক, আমি তো যাইনি। তাই জন্য আজকে তোমাদের যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা হচ্ছে আমাদের 5 জন বান্ধবীর সাথে ঘটেছে। আমাকে বলছে তুই কিন্তু অবশ্যই তোর চ্যানেলে এইটা বলবি। আমি আজকে ঘটনাটা দিতাম না, সকাল থেকে আমাকে ফোন করে করে বলেছে আজকে রাতে ঘটনাটা চাই। আর এই ঘটনাটা আমার 5 বান্ধবীর সাথে দীঘাতে ঘটে। আমাকে অনেক দিন ধরে বলছিল যে চল না কোনো জায়গায় একটা ট্যুর করি, বেশি না 2 দিন থাকবো, চলে আসবো। তা আমি ওদেরকে বলেছিলাম কম পয়সার মধ্যে রিল্যাক্সিং করার জন্য একটা ভালো জায়গা, সেটা হচ্ছে আমার খুব কাছের, সেটা হচ্ছে বকখালি। বকখালিতে কোনো ঝামেলা নেই, বুকিং করার বাস ট্রেন যখন খুশি চলে যাও, কোনো অসুবিধা নেই। যখন খুশি শিয়ালদায় গিয়ে পৌঁছলেই ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে ক্যানিং, একদম ওখান থেকে নামখানার ট্রেন ধরো, চলে যাও বকখালি। ঠিক আছে, তো আমি ওদেরকে বলেছিলাম, ওরা তখন বললো যে তুই গেলে যাব। এবার সব থেকে বড় কথা হচ্ছে আমি যেহেতু যাইনি, তো ওদের ওই রুটটা একদম অচেনা। ওরা বকখালি কোনোদিন কেউ যায়নি, ওদেরকে মানে বোঝানোর পরেও ওরা বললো দেখ আমরা যেতে পারবো না। ঠিক আছে, কি এমন কিছুই না, একদম ইজি পথ, কিন্তু ওরা যাবে না। অ্যাকচুয়ালি ওদের যাওয়ার ইচ্ছে ছিল না, ওদের ভূতের কবলে পড়ার দরকার ছিল, ওরা শুনিনি বলে আজকে সত্যি কোথাও রাগও হচ্ছে। অনেক করে বলেছিলাম তোরা বকখালি চলে যা, কম পয়সায় 2 দিন কেন 3 দিন ঘুরে আসবি, ওরা শুনলো না। বলছে আমাকে কন্ট্যাক্ট করছে 2 দিন আগে, দীঘা ওরা যখন যায়। এইটা 3 দিনের, আজকে 3 দিনের দিন আমি ঘটনাটা বলছি, 2 দিন আগে ঘটেছে, মানে ভাবো একদম রিসেন্ট। ওরা গেল, গিয়ে আমাকে বলছে দীঘা কেন আসলাম, তুই ভালোই বলেছিলিস যে তোরা বকখালি চলে যা। কমসে কম আমরা তো কাজ করে 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 না এত মানে বিরক্ত হয়ে গেছি, যার জন্য 2 দিন জাস্ট খাওয়া দাওয়া আর রুমের মধ্যে আড্ডা মারা, সত্যি কথা বলতে। তো যাই হোক, হলো না, ওরা যায়। যাওয়ার পর বলছে বিশ্বাস করবি না, এত ভিড় দীঘায়, এত লোক, বলছে এর থেকে বাড়িতে থাকা ভালো ছিল। যাই হোক, চলে গেছে। তো বলছে ওরা রুম নেয়, রুমটা ভালো টাকাই ওদের পার ডে নিয়েছে, এ না যে কম পয়সার রুম। আমি এখানে হোটেলের নাম বলবো না, ওরা আমাকে হোটেলের নাম বলেছে। বলছে বিশ্বাস করবি না, আমরা আসলাম, প্রথমে হোটেলের একটি ছেলের সাথে একটু মানে মনোমালিন্য হয়, ঠিক আছে, ঝগড়া হয়েছে কি নিয়ে না, ওরা বলেছে বেড কভারটা চেঞ্জ করে দিন। বেড কভারটা মনে হচ্ছে যে চেঞ্জ করার না। তো ওরা বলছে যে আমাদের নিয়ম হচ্ছে যারা রুম ধরো রয়েছে, আগে যারা ছিল তারা চলে যাওয়ার সাথে সাথেই ওরা নাকি বেড বালিশ সব চেঞ্জ করে দেয়, কভারগুলো। তা আমাদের যা বান্ধবীরা গেছে ওরা বলেছে যে ঠিক আছে আপনারা করে দেন, কিন্তু আমাদের কোনো রকম একটা মনে হচ্ছে যে এই বেড কভারটা 2টো ওরা রুম নিয়েছিল পরপর, বলছে মনে হচ্ছে যে এটা চেঞ্জ করে দিলে ভালো হতো। তো হোটেলের যারা ছিল বয় তারা চেঞ্জ করেনি, এই নিয়ে ওদের একটা ঝামেলা হয়। তো আমার এক বান্ধবী, ও আবার কি করে, ওই ভিতরে
রুমের ভেতরে একটা ডাস্টবিন বালতি থাকে, ওই বালতির মধ্যে লাথি থাতি মেরেছে, বালতির মধ্যেও নাকি নোংরা ছিল, আগে যারা ছিল তাদেরই কিছু খাবার দাবারের চিপসের প্যাকেট, সেগুলো ওরা পরিষ্কার করেনি, ও লাথি মারতো ওইটা রুমের মধ্যে, মানে এরকম ছোটখাটো নিয়ে একটা ঝামেলা হয়, আমাকে জানায় সেই দিন। আমি বললাম দেখ এখন তো ভিড়ের সময়, এখন যখন ওদের রুমগুলো ফাঁকা থাকে তখন ওরা অনেক ভালো লোকের সাথে ব্যবহার করে, এখন তো সিজনের সময়, আর এখন এত দীঘায় ভিড়, তো তোরা যদি রুম নাও নিস ওদের কিছু যায় আসে না, কারণ আর একজন নিয়ে নেবে। তো যখন তোরা দীঘায় গেছিস এখন ভিড় হবে জানার পরও আমি না করেছিলাম, তো কিছু করার নেই, অ্যাডজাস্টমেন্ট কর, এইটুকুনি আমার সাথে কথা হয়। এরপর আমি আর ফোন করিনি, সত্যি কথা বলতে আমি কাউকে ফোন করতেও পারি না, আমার এতটাই আমি ব্যস্ত থাকি, আমি আর ফোন করিনি, ওরাও আমাকে আর ফোন করেনি। তারপর আমাকে কালকে রাতের বেলা কেঁদে কেঁদে ফোনে বলছে যে বাড়ি ফিরে এসছে, বলছে জানিস না দীঘায় গিয়ে কি হয়েছে। আমি তখন বললাম কি হয়েছে, তখন বলছে যে 2টো রুম পরপর আমাদের দেয়, আমরা ওদেরকে বললাম, আমার প্রথমেই ডাউট হয়েছে, আমাকে বলছে ফোনে, আমার প্রথমেই ডাউট হয়েছে যেই রুমটা আমরা 3জন থাকি আর 2জন ছিল সিনিয়র, তারা পাশের রুমে ছিল, তো বলছে আমরা যেই রুমটা নিই, যেই রুমে আমাদের বেড কভার চেঞ্জ করা নিয়ে ঝামেলা হয়, ওই রুমটা দেখেই মনে হচ্ছিল যে ওই রুমে লোক থাকিনি, কারণ ওয়াশরুমে ঝুল পড়ে গেছে, যেখানে প্রতিনিয়ত যদি কোনো পর্যটক সেই রুমের মধ্যে ঢোকে, কখনো কি এটা সম্ভব তোমরাই বলো না যে ওয়াশরুমের মধ্যে ঝুল পড়ে থাকবে। তারপর বলছে খাটের না কোণে কোণে ঝুল পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, যেখানে প্রত্যেকদিন লোক থাকবে সেই রুমে কখনোই এটা হতে পারে না। তো যাই হোক আমি ওদের বারণ করেছিলাম, আমি তখন বললাম কান্নাকাটি কেন করছিস, ঘুরে তো চলে এসেছিস, কান্নাকাটি করার কি আছে ভাই, ছোট বাচ্চা নাকি কাঁদছিস। আমি তো বিষয়টা বুঝতে পারিনি। তখন আমাকে ফোনে বলছে তুই বিশ্বাস কর আমাদের সাথে কি হয়েছে 2 দিন রাত। আমি বললাম কি হয়েছে, তখন আমি বললাম কি রে ভূত টুত দেখেছিস নাকি, কারণ দেখো আমি তো সবসময় ভূত নিয়ে ঘুরে বেড়াই, মানে কি বলবো হাস্যকর লাগবে, আসলে ভূতের কন্টেন্ট বানাই তো সব জায়গায় ভূতের গন্ধই পাই। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করিনি, যখন ও কাঁদছে আমি প্রথমে ভাবলাম হয়তো এমনি জাস্ট অভিনয় করছে, আমি যাইনি বলে এমন কিছু একটা বলবে যে তুই এলি না দেখ আমরা এই মজা করেছি। তখন বলছে রাতের বেলা সারা রাত আমরা 3জন ঘুমাতে পারিনি, 3জন আমাকে ব্যাক ব্যাক করে সবাই ব্যাকে ব্যাকে কল করে বলল তুই যাসনি ভালো হয়েছে, তুই গেলে তো ভালোই হতো, কারণ সত্যি কথা বলতে আমি যখন শুটিংয়ে যাই আমার থেকেও সিনিয়র অনেকে থাকে, জুনিয়র থাকে, কিন্তু সবার প্রবলেম এসে আমাকে বলে, জানি না কেন আমি বুঝি না, আমার সাথে একদিনও যদি কারোর পরিচয় হয় না শুটিংয়ে গিয়ে নতুন পরিচয়, সেও আমাকে না বলবে শোনা জানো তো এইটা হয়েছে, তুমি এটা বলো না, শোনা এটা ফোন করো না, শোনা স্যারকে একটু ফোন করে বলে দাও না। আমি বলি তোমাদের প্রবলেম তোমরা বলো, আমাকে স্যার বলবে আপনার প্রবলেম, আপনি কেন ফোন করেছেন। তো এই জিনিসটা আগাগোড়াই আমি জানি না কেন, এটা হয়তো ভগবানের একটা দান, সবাই আমাকে বলে। তাই আমাকে ফোন করে বলছে রাতের বেলা আমরা সি বিচ থেকে আসলাম, তখন প্রায় 10টা বাজে, আসার পর আমরা বললাম কে কি খাবি বল, তো হোটেলে এসে আমরা সব একই রুমের মধ্যে বসে বললাম কে কি খাবি বল, তো সবাই বললো দেখ রাতের বেলা ভাত কেউ খাবো না, তো কেউ বললো চাউমিন খাবো, কেউ বললো মোগলাই, কেউ বললো রোল খাবো। তা তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ কর, সামনেই আমরা যেখানে ছিলাম বেরিয়েই মার্কেট, ওরা ওল্ড দীঘায় ছিল এইটুকুনি বলে দিলাম, বেরিয়েই মার্কেট বললো দোতলায় ছিল, বললো আমরা নেবে যে যার মতো খাবার কিনি। তা ওই যে 2জন সিনিয়র দিদি ছিল তারা বললো রাতের বেলা মোমো খাবে, তারা আবার মোমো কেনে, যাক ভালো কথা, ওরা ওদের মতো খাবার নিয়ে আগেই চলে আসে রুমে, এসে ওদের মতো ওরা খেয়ে শুয়েও পড়ে, ফোন করে বলে দেয় আমরা শুয়ে পড়ছি। তখনও পর্যন্ত আমাদের 3 বান্ধবী আমাদের গ্রুপের, ওরা তখনও পর্যন্ত মার্কেটে দাঁড়িয়ে রোল, এগ রোল, মোগলাই এগুলো তখন অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওরা যখন নিয়ে আবার রুমে ব্যাক করে তখন প্রায় 11:30 বাজে। যাক বলছে দীঘায় প্রচুর ভিড়, কোনো অসুবিধা নেই, রাত 1:30-2টোর সময় গম গম করছে, সত্যি কথা বলতে এত লোক। যাই হোক ওরা নিয়ে আসে, এসে বলছে আমরা রুমের মধ্যে এনে খাই, খাবার পর আমরা প্যাকেট থেকে ডাস্টবিনের মধ্যে রুমে রেখে দিয়ে শুয়ে পড়ি। বলছে সবাই ঘুমিয়ে পড়ি, কারণ ওই সকাল থেকে উদয়পুর সি বিচ, তারপর তোমার কোথায় বললো, আরে ওই জায়গাটা বলো না, আমিও গেছিলাম, তোমাদের ভিডিও আছে,
একটা কি জোড়াসাগর না কি ড্রাগন পার্ক কি একটা হয়েছে না, একটা পার্ক, আমার ঠিক মনে পড়ছে না, যদি তোমাদের মনে পড়ে বলবে। ঢেউ সাগর, ঢেউ সাগরে ওরা যায়, সারাদিন এইদিক ওইদিক করেছে তো, আর রাতের বেলা শরীর পুরো টায়ার্ড। বলছে পরের দিন যেহেতু উনি চলে আসবো, তার জন্য একদিন পুরো ভালো করে ঘুরে নি। বলছে রাতের বেলা শুয়েছি, তখন আনুমানিক খুব বেশি রাত হয়নি, প্রায় 1টা বাজে, 1টা কি 1:05 এরকম হবে, এর বেশি হবে না, মানে 1টা থেকে 1:05 মধ্যে টাইম। বলছে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, সমানে ঘরের মধ্যে একটা শব্দ হচ্ছে, ধূপ ধাপ করে বেশ জোরে প্রথম একটা শব্দ হয়। বলছে শব্দ হতে আমরা মোটামুটি চোখ খুলে দেখলাম রুমের মধ্যে লাইট তো অনই রয়েছে, লাইট ওরা অন রেখেই শুয়েছিল, মানে নাইট ল্যাম্প না, এমনি বড় লাইটই জ্বলছে। বলছে তাকিয়ে দেখলাম যে ঠিক আছে, সব রুম বাথরুমের যে গেটটা রয়েছে সেটাও বন্ধ করা, লক করা রয়েছে, সবাই শুয়ে রয়েছি। তা আমি আবার আমার পাশের মানে যে 3জন ছিল, একে অপরের সাথে কথা বলেছে। তো বলছে কি রে, কোনো রকম শব্দ শুনলি? বলছে হ্যাঁ, একটা শব্দ কানে আসলো, ঘুমটা ভেঙে গেল। বলছে আমারও তো কানে একটা শব্দ আসলো। তো বলছে ও ছাড়, হয়তো অনেক রাত পর্যন্ত তো রাস্তায় লোক চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, একদম রোড সাইডে হোটেলটা। তা ওরা ভাবলো তো রাস্তায় কোনো রকম গাড়ি ঠাড়ির আওয়াজ হয়েছে। বলছে বিশ্বাস করবি না, আমাকে বলছে আমরা শুয়ে পড়ি, নিশ্চিন্তে ঘুমাচ্ছি। রাত যখন প্রায় 3টের কাছাকাছি, অ্যাডজাস্ট টাইমটা আমাকে বলেনি, 3টের কাছাকাছি, তখন কিন্তু রাস্তায় লোক নেই। বলছে আমার হঠাৎ করে ঘুমটা ভাঙে, যে আমাকে ফোন করে আমার বান্ধবী, ও বলছে প্রথমে আমার ঘুমটা ভাঙে হঠাৎ করে। ঘুম ভাঙতে আমি উঠে বসে আছি, একটা না সুন্দর তেলের গন্ধ বেরোচ্ছে, মানে মাথায় তেল দেওয়ার খুব সুন্দর একটা তেলের গন্ধ। তো ওটা পারফিউমের কোনো স্মেল না। তো ও আবার বসে বসে, ঘুম চোখ তো, হাই তুলছে, বসে মাথায় হাত দিয়ে এরকম করে বসে আছে, মাথা ধরে বসে রয়েছে। বলছে মাথাটা চিনচিন করে ব্যথা করছে। আগে একবার ঘুমাতে আওয়াজে একটা ঘুম ভাঙলো, তারপর আবার হঠাৎ ঘুম ভাঙে, উঠে বসে আছে। আর ওই ঘুম মানে বসে একটা অদ্ভুত একটা স্মেল পাচ্ছে অয়েলের। তখন ও পাশের যে বান্ধবী আমাদের, ওকে ডাকে, ওকে বলছে ওঠ না, উঠেছে। তো তখন ওকে বলছে, এখানে আমি নামগুলো কারোর বলছি না, ওরা না করেছে তাই, হ্যাঁ। তো উঠতে তখন ও বলছে কি রে ডাকছিস কেন? তখন ওকে বলছে কি রে, একটা দেখ সুন্দর তেলের গন্ধ পাচ্ছিস? তো ও তখন বলছে আমরা যেটা করি আর কি, স্মেল পাওয়ার জন্য। তখন বলছে কই না তো, ও কিন্তু পাচ্ছে না, কিন্তু যে উঠে বসে রয়েছে আমাকে যে ফোন করে বলছে, তার কিন্তু নাকে গন্ধটা আসছে। তখন বলছে কি বলছিস, আমি তো পাচ্ছি, তুই পাচ্ছিস না? ওকে ডাক, তোকে ডাক। বলছে কি দরকার, ছাড় না, সকালবেলা আবার বেরোতে হবে, ছাড় না, ঘুমাচ্ছে। তো ও আবার ওকে পা দিয়ে মেরে তোলে, আসলে যা হয় মেরা আর কি বান্ধবীরা। তো ও তখন বলছে এই জ্বালাচ্ছিস কেন? তখন বলছে ওঠ না, উঠেছে। তখন বলছে এই তুই কোনো সুন্দর একটা পারফিউমের স্মেল পাচ্ছিস? তখন ও বলছে যে কই না তো। ও চেষ্টা করে স্মেলটা শোকার, কোনো গন্ধ পাচ্ছে না। বলছে হ্যাঁ বাথরুমের গন্ধ বেরোচ্ছে, সাথে শুতে দে, বলে আবার বালিশ নিয়ে শুয়ে পড়ে। এইবার আমার যে বান্ধবী যে আমাকে ঘটনাটা জানায়, ও বলছে সোনা বিশ্বাস করবি না, আমি একটা ফোঁটা মিথ্যা কথা বলছি না, মায়ের দিব্যি, তারা মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি এত সুন্দর একটা সুন্দর তেলের গন্ধ পাচ্ছি। আমি মানে আমার না শরীর মানে একদম না সতেজ হয়ে গেছে, ওই তেলের এত সুন্দর একটা গন্ধ, আমি না গন্ধে শুতে পাচ্ছি না, এত মনটা না গন্ধটায় খুশি লাগছে আমার, হঠাৎ খুব আনন্দ লাগছে। তখন প্রথমে যাকে ডাকে, তো ওই বান্ধবী ওকে বলছে দেখ বসে থাকিস না, রুমে তো লাইট জ্বলছে, হতে পারে হয়তো আশেপাশে রুমে কোনো রকম কেউ পারফিউম মাখছে। বলছে হ্যাঁ রাত 3টের সময় পারফিউম মাখছে না? তো এরকম নিজেরা কথা বলে বলছে একটা সময় শুয়ে পড়ি, সবাই ওরাও তো শুয়ে রয়েছে, আমিও শুয়ে পড়ি। বলছে সোনা বিশ্বাস করবি না, যখন ঘুমিয়ে পড়ি আমার পিঠের মধ্যে একটা হাত, বলছে আমি কোনো নেশা তো করিনি, কোনো বিয়ার খেয়েছিলাম,
ওরা বিয়ার খেয়েছে সন্ধ্যাবেলা, রুমে বসে তারপরে সি বিচে গেছে, আবার ফিরেছে, খাবার নিয়ে এসছে। একটা বিয়ারে কারোর এরকম নেশা রাত 3টে পর্যন্ত থাকে না, সন্ধ্যা 6:30 7টার সময় ওরা 3জন বিয়ার খেয়েছে, 3জন 3টে বিয়ার। রাত 3টের সময় তার নেশা কখনোই থাকতে পারে না। বলছে তুই বিশ্বাস করবি না, আমার পিঠের মধ্যে একটা শক্ত হাত, পুরুষ মানুষের যেরকম হাত হয় শক্ত একটা হাত, বলছে আমার পিঠের মধ্যে এরকম এরকম করছে, হাতটাকে এরকম এরকম করছে। যখন ওর হাতে এরকম মানে ও যখন বুঝতে পারে যে ওর পিঠের মধ্যে এরকম হাতটাকে ও দিচ্ছে, ও তখন মাগো করে চিৎকার করে ওঠে। যখন চিৎকার করে ওঠে তখন পাশে ওই বান্ধবী, ওরা তো কিছুক্ষণ আগেই জেগেছিল, ওরা তখন উঠে বলছে কি হয়েছে রে, তুই কি রাতের বেলা কি লাগিয়েছিস, শুতে দিবি না? হ্যাঁ বেরো তো, রুম থেকে বেরো, নাহলে তুই যা ব্যালকনি থেকে দাঁড়িয়ে লোক দেখ, যা তো। তখন বলছে বিশ্বাস কর আমি খুব ভয় পেয়েছি, আমার গায়ে কেউ হাত দিচ্ছিল, ও তো ওখানেই মানে লাফালাফি করছে, কান্নাকাটি করছে। ও আমাকে ফোনে বলছে সোনা বিশ্বাস কর ওরা আমার কথা কেউ তখন মানছেই না, ওরা ভাবছে যে আমি ওদেরকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি। ভাই আমার মিথ্যা কথা বলে কি লাভ, কি লাভ? আগের দিনও হয়েছে ওরা কেউ উঠিনি, কিন্তু পরের দিনকে যেই দিন এই ঘটনাটা ঘটে সেই দিনকে বলছে যে আমি রাতের বেলা কোনো মতে শুতে পাচ্ছি না। তারপরে তো কান্নাকাটি করে, লাফালাফি করে। দুই বন্ধু তখন যে ছিল ওরা বলছে দেখ এরকম করিস না, শুতে দে, সকালবেলা তো বেরোতে হবে, বাস ছিল, বাস ধরবে সকালবেলা, ওদের 10:30টায় বাস, বলছে বাস ধরতে হবে, এরকম করিস না, শুতে দে। যাই হোক ওর কথা কেউ বিশ্বাস করেনি, ওর ওইটাই খারাপ লাগে। ও বলছে আমি জীবনে তোদের সাথে কোনো দিন আর আসবো না, আমার সাথে যেটা হচ্ছে তোরা বিশ্বাস করছিস না কেন? আমি তোদেরকে সত্যি কথা বলছি, আমার পিঠে একটা ভারী শক্ত হাত যেটা পুরুষের হয়, কারণ ও তো ম্যারেড, ওর বিয়ে হয়ে গেছে। তো বলছে বিশ্বাস। আর আমাদের মধ্যে কি বলতো দর্শক বন্ধু, তোমাদের বলে দিই, আমি ছাড়া আমাদের এরকম শুটিং এর যারা আমরা আছি একটা গ্রুপ বন্ধু, তো আমরা মেয়েরা সবাই মাঝে মাঝেই আমরা বছরে একবার করে এই দিক ওই দিক একদিনের হলেও ঘুরতে চাই। মানে এটা শুধু আমাদের একান্ত একটা আপন, মানে একান্তই নিজেদের একটা টাইম স্পেন্ড করা, আমরা বান্ধবীরা যাই। কিন্তু আমি কোনো দিনও এক বেলা ওদের সাথে ঘুরতে যেতে পারিনি। ওরা অনেক সময় দক্ষিণেশ্বর প্ল্যান করে, হ্যাঁ চল, অনেক সময় বলে ইকো পার্ক চল, ওরা যায় কিন্তু আমি যাই না। ওরা আমাকে ফটো পাঠায়, আমি ওই দেখে খুশি হই, কারণ আমার বাড়ি থেকে আমাকে একা ছাড়ে না। এটা হচ্ছে আমার একটা বড় মানে কি বলবো পয়েন্ট, যেটা আমার বাড়ি থেকে খারাপ বলো ভালো বলো ছাড়ে না। আর সব থেকে বড় কথা, আজকে তো ঘটনাটা আমার বান্ধবীরাও শুনবে, ওরা ভালো করেই জানে যে আমার বাড়ি থেকে কখনোই আমাকে অ্যালাউ করে না একা। ছেলের সাথে গেলেও ঠিক আছে, একবারই আমি ছেলেকে নিয়ে গেছিলাম শুটিংয়ে, তাও সেটা হচ্ছে ফেদারগঞ্জ বকখালির ওই দিকেই একবার গেছিলাম শুটিংয়ে, তাও আমার ছেলে গেছিল, 3 দিনের প্রোগ্রাম ছিল একটা আমাদের টিভি সিরিয়ালের জন্য। এছাড়া সত্যি কথা বলতে ঘুরতে যাওয়া তো পসিবলই না। যাই হোক, এবার আমার বান্ধবী যে মানে এই জিনিসগুলো ভুক্তভোগী রাতে, ও বলছে বিশ্বাস করবি না সারা রাত আমি ঘুমাতে পারিনি ভয়তে, আমি কাউকে বলে কেউ বিশ্বাসও করিনি। যাই হোক ভোর রাতের দিকে 5টার দিকে চোখ লেগে যায়, ওদের 10:30টায় বাস ছিল ওখান থেকে ফেরার, কলকাতায় রিটার্ন। বলছে সবাই উঠে রেডি হয়ে যায়, পাশের যে 2 সিনিয়র দিদি ছিল ওদেরকেও আমার যে বান্ধবী ওরা বলে, কেন ওরা উঠে যায়, আমি ঘুমাচ্ছিলাম। সকালবেলা যখন ওকে ডাকে 9:30টার দিকে, বলছে আমার গায়ে তখন মোটামুটি 100-র উপর জ্বর, আমি থার্মোমিটার নেই বলে বলতে পারবো না কত ডিগ্রি ছিল, 100-র উপর জ্বর, মাথা তুলতে পারছে না, চোখ পুরো লাল হয়ে গেছে। কোনো রকমে ওকে তুলে ওখান থেকে কচুরি এনে রুমের মধ্যে সকালে ব্রেকফাস্টটা করায়, ওরা খাইয়ে দেয় 2 বান্ধবী। বলছে আমরা বাসে করে কোনো রকম বাড়ি পর্যন্ত আসি, বাড়িতে আসার পর ওর শরীর আরো খারাপ হয়, ও বমি টমি করে। তারপরে ওর মা ওই কি বলবো মানে আন্টি ওই পাশে এক মন্দির আছে ওদের বাড়ির ওখানে, ছোট একটা কালী মন্দির, ওখান থেকে রাতের বেলা ঠাকুরের ঘটের যে ফুল পাতা হয় নিয়ে এসে ওকে বালিশের তলায় দিয়ে রাতের বেলা রেখে দেয় শুবিয়ে বালিশের নিচে, বললো তুই এই বালিশে মাথা দিয়ে শো, ভয় লাগবে না।
তারপরেও ও সারা রাত বলছে চিৎকার চেঁচামেচি করেছে, কান্নাকাটি করেছে, শুধু মাকে ডাকছে, মানে আন্টিকে বলছে যে আমার ভয় লাগছে। আন্টিও আমাকে আজকে সকালে ফোন করে বলল যে পারলে একবার আসিস, দেখে যাস, ওর শরীরের অবস্থা খুব খারাপ। আর কি করব, মানে জানে তো আমার মানে একটা গড গিফটেড ব্যাপার আছে। তো আন্টি আমাকে জিজ্ঞেস করছে যে কি করব তুই বল সোনা, ওর শরীরের অবস্থা খুব খারাপ, ওকে বোঝাতে পারছি না। তা আমি ওকে ফোনে বললাম যে দেখ এগুলো তোর মনের ভুল, এরকম কিছু না। কিন্তু এটা আমি সত্যি কথা এখন বলছি, ও শুনবে, অবশ্যই শুনবে, কেন ও এতটা আমাকে প্রেশার করেছে বলে আমি ঘটনাটা শেয়ার করলাম। নাহলে হয়তো অন্য কোনো সময় ঘটনা শেয়ার করতাম, কারণ অনেক ঘটনা পেন্ডিং পড়ে আছে, সেগুলো আমাকে শেয়ার করতে হবে একে একে ফুটেজ সহকারে। তো আন্টি বলল যে দেখ তুই কিছু কর, কারণ ও ভয় পাচ্ছে। আমি শুধু আন্টিকে বললাম যে আন্টি কাল তো শনিবার ছিল, তুমি কেন বেচারাংবালির মন্দিরে গিয়ে ওর জন্য একটু সিঁদুর এনে দাওনি? বেচারাংবালির সিঁদুর ডান পায়ের চেয়ে যদি এনে ওর কপালে টিকা লাগিয়ে দিতে, তাহলে হয়তো ও যে ভয়টা পাচ্ছিল সেই জিনিসটা ওর সাথে হতো না। কিন্তু আন্টি সেটা করেনি। আন্টি বলল আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিল, আমি তোকে আগে যদি যোগাযোগ করতাম তাহলে ভালো হতো। যাই হোক, তো আমার বান্ধবীকে আমি একটাই কথা বলবো, তুই যদি শুনছিস তাহলে আমি তোকে বলি মনে সাহস রাখ, ভয় পাস না। কারণ দীঘাতে এরকম অনেক হোটেল আছে, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে জানি এরকম অনেক হোটেল আছে। আমাকে অনেক দর্শক বন্ধুরা দীঘার অনেক হোটেলের অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করেছে, বলেছে যে সত্যি রাতের বেলা ঘুমাতে পারিনি। এমনকি অনেকে এরকম আমি পেয়েছি হানিমুনে গেছে, রাতের বেলা রুম থেকে চিৎকার চেঁচামেচি অশান্তি করে বেরিয়ে গিয়ে সারা রাত পুলিশ স্টেশনে দীঘায় বসেছিল। কারণ সমুদ্রের ধারে গেলে পুলিশ তুলে নিয়ে যাবে, অন্য একটা কেস দেবে, তার জন্য ওরা ডিরেক্ট চলে যায় থানায়, গিয়ে বলে যে আমাদের হোটেলে এরম এরম হচ্ছে, আমরা এখানে থাকবো। এরকম অনেক ঘটনা আমার কাছে আছে, আমাকে শেয়ার করেছে, জানি। অনেকে বলে যে আমরাও তো যাই, কিছু হয় না। দেখো সবার যে কি বলে গ্রহ নক্ষত্র, সবার কিন্তু রাশি একরকম হয় না, সবার রাশি একরকম হয় না। অনেকের রাশি হয় হালকা, যারা ভূত প্রেত আত্মা এগুলো দেখতে পারে, অনুভব করতে পারে। অনেকে আছে যারা ফিল করতে পারে আমার আশেপাশে কিছু আছে, কিন্তু চোখে দেখতে পারে না। আত্মাকেও চোখে দেখা যায়, আত্মা হচ্ছে একটা শ্যাডো। আর অনেকে বলে যে আত্মাকে কখনো চোখে দেখা যায় না, এটা ডেফিনেটলি ভুল কথা। আত্মাকে চোখে দেখা যায়, আত্মা হচ্ছে একটা শ্যাডো, একটা হাওয়ার মতো। এই তুমি বসে আছো তো, দেখবে হট করে তোমার পাশ থেকে একটা শ্যাডো চলে গেল, কালো একটা শ্যাডো, সেটা সাদাও হতে পারে, সেটা কোনো বড় কথা না। কিন্তু আত্মাকে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, দেখা যায়। আমাদের গত বছরে একজন বড় ইউটিউবার দীঘা ঘুরতে গেছিল, সে যেই রুমটার মধ্যে ছিল সেই রুমটার মধ্যে রীতিমতো আত্মা ছিল। বলছে আমি চোখে দেখতে পারিনি, কিন্তু আমার রুমের ওয়ার্ড্রব রয়েছে, আমি রুমের মধ্যে যখন একা থাকছি, আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড যখন পাশের রুমে, আরো অনেকেই গেছিল ওনারা, বলছে পাশের রুমে গেছে, আমি একা রুমে হয়তো জামা কাপড় ব্যাগ থেকে বের করছি বা কিছু ভাঁজ করছি, আমি নিজে যখন একা রয়েছি, আমি মানে প্রথম আওয়াজ শুনলাম ওয়ার্ড্রবের যে একটা লক থাকে, লকটা খট করে খোলার আওয়াজটা শোনে। যখন আওয়াজটা শুনে তখন অটোমেটিক্যালি সবারই চোখ যায় ওয়ার্ড্রবের দিকে, দেখছে নিজে ওই ওয়ার্ড্রবের যে লকটা নিজে ঘুরে যাচ্ছে, নিজে ঘুরে গিয়ে ওয়ার্ড্রবের পাল্লাটা খুলে গেল। যখন খুলে গেল তখন ও জামা কাপড় ফেলে দিয়ে খাটের উপরে ছুটে বাইরে বেরিয়ে যায়। পাশের রুমে হাজবেন্ড ছিল, পাশের রুমের ডোর খোলাই ছিল, গিয়ে সাথে ঢুকে যায়, গিয়ে চিৎকার চেঁচামেচি করে যে ওই রুমে ভূত আছে। তারপর বাধ্য হয়ে হাজবেন্ড বোঝায় যে না কিছু নেই, তোমার মনের ভুল, তুমি ভুল ভাবছো বা এরকম কিছু মনে ভেবেছো, তার জন্য হচ্ছে। আবারও রাখে, যখন বলছে আমার সাথে ব্যক্তিগতভাবে তার সাথে কথা হয়, যেহেতু আমি তোমাদের ভূত প্রেত এইসব বিষয় নিয়ে সত্য ঘটনা শেয়ার করি, তো আমার ভিডিও অনেক ইউটিউবার দেখে, তো আমাকে বলে সোনা তুমি বিশ্বাস করবে না বোন, সে আমার থেকে অনেক সিনিয়র পার্সন, বলছে আমি
কাউকে বলে বোঝাতে পারছি না, আমাদের সাথে যারা পাশে গেছে তাদেরও বোঝাতে পারছি না। সবাই হাসাহাসি করছে মুখ চেপে, সামনে কেউ দেখাচ্ছে না, আমাকে বোঝাচ্ছে। কিন্তু যখনই আমার মেয়ে বাবার হাজবেন্ড, যখনই ওরা নিচে যাচ্ছে, মেয়ে বায়না করছে ফুটি খাবো পাপা, ফুটি কিনে দিতে যাচ্ছে, বা পাশের রুমে আরো সবাই গেছে, কোনো কারণে যখনই একা হচ্ছি ওই রুমের মধ্যে, তখনই আমি কিছু না কিছু দেখতে পাচ্ছি। যেরকম বলছে ব্যালকনিতে একটা কাছের টানা একটা গেট রয়েছে ব্যালকনিতে, মানে এক সাইড স্লাইড। বলছে বিশ্বাস করবে না, আমি রুমের মধ্যে রীতিমতো বসে বসে চুল আঁচড়াচ্ছি। আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে গেছে, ওরা 4 দিনের জন্য দীঘা গেছিল, বছরে একবার করে যায় তো, আর ভালো মতো ঘোরে। আর হোটেলটা 3,500 টাকা পার নাইট নিয়েছে হোটেলটা। মানে কতটা এক্সপেন্সিভ, কতটা ভালো হোটেল ভাবো। আমাকে ফুটেজও পাঠিয়েছিল সেই হোটেলের, আমি জানি। বলছে আমার হাজবেন্ড যখনই মেয়েকে নিয়ে চলে গেছে, আমি বললাম তুমি যাও, সবাই রেডি হয়ে গেছে পাশের রুমের। ওরা বললো তাড়াতাড়ি করে আয়, ওকে বলে। তো বলছে সবাই চলে গেছে, আমি আমার হাজবেন্ডকে বললাম আমি চুলটা জাস্ট আছড়ে নিয়েই বেরোচ্ছি। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে, লকটা নিয়ে ও বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আর পাশাপাশি পাশের রুমের ওরা গল্প করছে, ওদের রুম থেকে ওরা জুতো থুতো পরছে। আমার হাজবেন্ড মেয়েকে জুতো পরিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলছে সোনা তুমি বিশ্বাস করবে না, আমি চুলটা আঁচড়াচ্ছি, দেখছি লক করা, ব্যালকনির কাছের যে উইন্ডোটা লক করা, ওইটা খট করে লকটা নিজে থেকে খুললো, যেটা ভেতর থেকে, রুমের ভেতর থেকে লকটাকে খুললো, আনলক করে খ্যাচ 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 করে কেউ ঠেলে ঠেলে খুলছে লকটাকে। ডিরেক্ট খ্যাচ করে না, মানে ওটাকে একটু সরালো, আবার একটু সরালো। বলছে আমি তোমাদের কি বলবো, বলে আমি চুলটাকে আঁচড়াচ্ছি তো, আর আমার চোখটা ওইদিকে, আমি চুল আঁচড়াচ্ছি ওইদিকে তাকিয়ে রয়েছি। বলছে লকটা আমি দেখছি খুলছে, যখন আমি আমার হাজবেন্ডকে নাম করে ডাকি, ও তো রুমের সামনেই ছিল, সাথে সাথে রুমে যখন ঢোকে তখন আমি বলছি এটা কি হচ্ছে। তখন আমার হাজবেন্ডও মানে দেখে, আর সত্যি সত্যি যে আমি কিছু আছে বলছি সেটা বিশ্বাস করে। তখন আমার হাজবেন্ড আমাকে বলল ওটো। আমি ব্যাগপত্র ছিল, বললো সব রুমে থাক, লক করলো। সাথে সাথে সন্ধ্যাবেলা নিচে গেল। আমাদের সাথে পাশের রুমে যারা ছিল তারাও আমার হাজবেন্ডের কথা ওরাও বিশ্বাস করে, কারণ ওরাও ভাবছিল আমি ভুল বলছি। আমার হাজবেন্ড দেখার পর ওরাও বিশ্বাস করে। তো ভয়তে কেউ তখন ঢুকছে না আমার রুমে। বলছে আমরা যখন রিসেপশনে যাই, রিসেপশনে গেলাম, গিয়ে বললাম, তখন তারা বলছে যে স্যার আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করবেন না, হোটেল ভর্তি তো লোক আছে, আমাদের হোটেলের রেপুটেশন খারাপ হবে, আপনারা প্লিজ আপনারা রুমটা চেঞ্জ করে নেন। তো আমাকে যে বলে দিদি ভাই, সে বলছে মানে আমি তো রীতিমতো মানে কাঁপছি, থর করে কাঁপছি, মানে জ্বর উঠে গেছে গায়ে। কিন্তু আমার হাজবেন্ড এতই ভালো, আমাকে বললো ছেড়ে দাও, ওদের বিজনেস খারাপ করে লাভ নেই, ওরাও বুঝে গেছে, যখন বলছে তখন রুমটা চেঞ্জ করে নাও। বলছে তখন রুমটা ওরা হোটেল থেকে পরিবর্তন করে অন্য রুম দেয়, সেই রুমে কোনো প্রবলেম হয়নি। তাহলে ভাবো তো। আমাকে বলছে সোনা তুমি বিশ্বাস করবে না, মানে আমরা আসার দিনকে রীতিমতো রিসেপশনে যে ছিলেন, রীতিমতো যা মুখে এসছে তাই বলেছি। এমনকি এটাও বলেছি, ওনারা জানে যে আমরা ভিডিও করি, আমরা একজন ইউটিউবার। তো বলেছে যে আমি যদি মানে পারি না, পুরো এক্সপোজ করে দেবো, এই হোটেল এক্সপোজ করে দেবো, আপনার হোটেলে মানে যে ভূত আছে, জানার পরেও আপনি সেই রুমটা কেন ভাড়া দিয়েছেন। যেই কথা বলতে তখন হোটেলের যে ম্যানেজার ছিল, আরো যারা ছিল, তারা মানে ক্ষমা চেয়েছে হাত জোর করে। বলছে ম্যাডাম আমরা এই রুমটা লক করে দেবো, আর ভাড়া দেবো না, প্লিজ আপনারা এইটা বাইরে বলবেন না। ওই জন্যই আমি নাহলে তোমাদের বলেই দিতাম নামটা। আমাকে বলেছিল যে সোনা তোমাকে আমি রাগের মাথায় নামটা বললাম, ঘটনাটা বলার পর বলছে নামটা বলো না, অনেক করে হাত জোর করে বলেছে। আর একটা হোটেলের পেছনে তো অনেকের পেট চলে, কি দরকার। আর ওরা বলেছে হোটেলটা লক করে দেবে, এবার লক করেছে কি না করেছে সে ভগবানই জানি। এইটাই ছিল আমার বান্ধবী 3 জনের সাথেও ঘটে যাওয়া ঘটনা। আর আমার যে সহকর্মী ইউটিউবার বন্ধু মানে বান্ধবী, তারও জীবনে ঘটেছিল দীঘাতে গিয়ে এরকম একটা সত্য ঘটনা। আর আজকে যদি আমি যেতাম তাহলে
তাহলে তো পুরো একদম রাতের ভিডিও ফুটেজ আওয়াজ সবই তোমাদের সামনে তুলে ধরতাম, কিন্তু আর কি হবে, আমাকে বাড়ি থেকে যেতে দেয়নি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, একদম সত্য ঘটনা দুটো তোমাদেরকে আমি শোনালাম দীঘার। তোমরা দীঘায় আমি জানি এই সময়টা অনেকেই ঘুরতে যাচ্ছ, যাও, খুব সাবধান। কোনো রকম যদি অসংকেত পাও, কোনো অস্বাভাবিক কিছু বুঝতে পারো, সাথে সাথে রুম পরিবর্তন করে নেবে। কারণ হতে পারে ফ্যামিলি, বন্ধু বান্ধব বা মা বাবা বাচ্চা সন্তান নিয়ে যাবে, একদম নিজেরা সেফ থাকবে। কারণ একটা জিনিস কি বলতো, ঘোরাটা 2 দিন 3 দিনের জন্য, তারপরে কিন্তু বাড়িতে এসে নিজেদের জীবনে আবার কিন্তু নিজেদেরকে ঢুকে যেতে হবে, জীবন চালাতে হবে। ওই 2 দিনের জন্য শরীর খারাপ করে ভয় পেয়ে বাড়িতে এসে আর্তনাদ করা, চিৎকার করা, বাড়ির লোককে কষ্ট দেওয়ার থেকে ভালো যদি কিছু বোঝো রুম সাথে সাথে চেঞ্জ করো, নাহলে হোটেল চেঞ্জ করে নাও। টাকা দেখবে না, আগে নিজের লাইফ, নিজের পরিবারের লাইফ সেভ করো, তারপরে সব কিছু। ঠিক আছে? যত মানুষ ঘুরতে যাচ্ছে, যত হোটেল, যত ভিড় হচ্ছে, তত বেশি মানে খারাপ কাজ হচ্ছে, মার্ডার হচ্ছে, রেপ হচ্ছে, জায়গায় জায়গায় এরকম খুন করে রেখে দিয়ে চলে আসছে। আমরা বুঝতে পারছি না, এগুলো হোটেল, পুলিশ এগুলো না পর্যটক জায়গাগুলো ছড়াতে দেয় না। হলো তো কোনো একটা জিনিস, স্যার আমাদের এই এত নাম্বার রুমে একজন লাশ, পুলিশকে বলে, পুলিশ আসলো, জাস্ট এলো, কথা বললো, স্যার প্লিজ যেন ছড়ায় না, কেউ জানতে পারে না। খুব যদি কাছের তোমার দিকায় যদি জানাশোনা থাকে বা খুব ভালো যদি ওখানে বন্ধু বান্ধব থাকে, তোমাকে বলবে, এছাড়া কেউ ওখানে বলবে না। আর ওখানে এরকম অনেক হয়, যত ভিড় হবে, যত সিজনের সময় হবে, তত দূর কাজ হচ্ছে হোটেলে। আর এরকম হয়, আর কেউ তো পর্যটকরা আমরা জানতে পারি না, লাশ চুপচাপ একদম বের করে দেবে, লাশ দিয়ে পুরো একদম ওই রুমেই আবার ভাড়া দিচ্ছে। আর আমরা জানি না, ভুক্তভোগী ঘুরতে গিয়ে আমরা ওই আত্মার কবলে পড়ছি, এই তো হচ্ছে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, খুব ভালো করে মাথায় রেখো যেগুলো আমি বললাম। আর এই যে দুটো ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম, একদম বাস্তব ঘটনা, তোমরা রিলেট করতেই পারো যে তোমাদের এই সোনা দিদিভাই কমসে কম ফেক বানানো গল্প বলে না, তোমরাও ভালো করে জানো। আগামীকাল চেষ্টা করব ফুটেজ সহকারে ঘটনা দেওয়ার, অনেকগুলো ফুটেজ সহকারে ঘটনা জমে আছে, একে একে সব তোমাদের কাছে আসবে। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা লাইক করোনি জানি করে দিয়েছো, যদি কেউ মিস করে যাও লাইক করে দিয়ে যেও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও তোমাদের সাথেও কোনো জায়গায় কোনো হোটেলে ঘুরতে গিয়ে এরকম হয়েছে কিনা। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, চলো।